পজিটিভ থিংকিং অ্যাট্রাক্ট পজিটিভ এনার্জি, নেগেটিভ থিংকিং অ্যাট্রাক্ট নেগেটিভ এনার্জি। আপনাদের কি বিশ্বাস হয় এটা? আপনাদের কি বিশ্বাস হয়? মানুষ চেষ্টা করলে সফল হয়, এটা কি বিশ্বাস হয় আপনাদের? চেষ্টা করলে মানুষ সফল হয়। আমার এই স্পিকারটা ভালো লাগে না আসলে। অর্গানাইজার কোথায়? এখানে পৌঁছায়? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষ চেষ্টা করলে সফল হয়। আপনারা কি আমার সাথে একমত? यस। কিন্তু আমি বলবো চেষ্টা করলে জীবনে কোনোদিন সফল হওয়া যায় না। এবার তো বলবেন যে ভাই সারা জীবন শুনে আসতেছি যে চেষ্টা করলে মানুষ সফল হয়, আর আপনি বলতেছেন চেষ্টা করলে সফল হওয়া যায় না। হ্যাঁ, আমি প্রমাণ করে দিব আপনাকে, যারা চেষ্টা করছে এই জীবনে তারা কেউ কোনোদিন সফল হয় না। কিভাবে? আপনারা সার্কাস দেখছেন কখনো? সার্কাস আমি নিজে সরাসরি দেখেছি। আপনারা সরাসরি সার্কাস দেখেছেন? यस। বিভিন্ন কসরত দেখানো হয়, বিভিন্ন প্রাণীদেরকে দিয়ে অনেক কিছু দেখানো হয়, স্টান্ট দেখানো হয়। সার্কাসে ধরে নেন একটা ছেলে যার হাতে ধারালো একটা ছুরি, খুবই ধারালো একটা ছুরি, 10 ফুট দূরত্বে একটা মেয়ে দাঁড়ানো, তার মাথায় একটা আপেল, ছেলেটার চোখ বাঁধা, এই জায়গা থেকে ছুরিটা ছুঁড়ে মারলো, মেয়েটার মাথার মধ্যে যে আপেলটা আছে আপেলটা দুই ভাগ হয়ে গেছে। একটা ছেলে যার হাতে ধারালো একটা ছুরি এবং ছেলেটার চোখ বাঁধা, 10 ফুট দূরে একটা মেয়ে দাঁড়ানো, সেই মেয়েটার মাথায় একটা আপেল, ছেলেটা চোখ বাঁধা অবস্থায় ছুরিটা ছুঁড়ে মারবে, মেয়েটার মাথা থেকে আপেলটা দুই ভাগ হয়ে যাবে। আমাকে আপনি বলেন তো এই ছেলেটার উপরে মেয়েটার বিশ্বাস এবং ভরসা কত পার্সেন্ট? 100%। কত পার্সেন্ট? মোর দেন 100%। কিন্তু যদি কোনো কারণে এই ছেলেটা ভুল করে তাহলে মেয়েটার মৃত্যু নিশ্চিত, রাইট? মরে যাবে না? এই ছেলেটা যদি এই মেয়েটার কানে কানে আস্তে করে গিয়ে বলে ঠিক মতো দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি, বলেন তো মেয়েটা কি আগের জায়গায় দাঁড়ায় থাকবে? কি করবে? আমার উপর তোমার ভরসা আছে না, টেনশন করো না, খুব ভালোভাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে, তুমি দাঁড়াও। কি হবে ঘটনা? ভাই দাঁড়ান, আমি চেষ্টা 100% চেষ্টা করব, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি দাঁড়ায় থাকেন, থাকবেন? বস কাইন্ডলি টু ব্যাক করে দিতে পারবেন। ধন্যবাদ, বসার জন্য একটা কথা দিও। আপনি কি দাঁড়ায় থাকবেন? কে থাকবেন বলেন, আমি এখন পরীক্ষা করব। হ্যালো হ্যালো, এখন চোখ বাঁধবো, হাতে ধারালো ছুরি নিব, আপনার মাথায় আপেল রাখবো আর কমু ইনশাআল্লাহ জীবন দিয়ে চেষ্টা করব আপনার মাথায় যেন না লাগে, আমি এখান থেকে এইভাবে করে ছুরিটা ছাড়বো। আপনি বলেন কে দাঁড়ায় থাকবেন আমার সামনে? থাকবেন কেউ? চেষ্টা এটা হচ্ছে কোনো কিছু না করার পজিটিভ অ্যানসার। চেষ্টা তো তারাই করে যাদের মনে জয়ী হওয়ার, সফল হওয়ার বিষয়ে সন্দেহ থাকে। হতে পারে নাও হতে পারে, চেষ্টা করে দেখি। যাদের জীবনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা তাদেরকে কুরে কুরে খায়, যাদের জীবনে 50-50 চান্স, যাদের জীবনে সফল হওয়ার, অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে সন্দেহ থাকে, তারাই বলে ইনশাআল্লাহ চেষ্টা করে দেখব। চেষ্টা করে দেখব বলে না? এই চেষ্টা হচ্ছে কোনো কিছু না করার পজিটিভ অ্যানসার। রমজান মাস আসলে আমার দাদা আমারে কইতো, পুরো বছর যেমনি চলো অন্তত এই রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বি কিনা বল। আমি বলতাম ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি আমারে বলেন তো, এই প্রশ্নটা যদি আপনি চরমনাই পীর সাহেবরে বলেন যে রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিনা, আম্মুকে কয় কি জীবনে কবে নামাজ ধরছি এটাই তো ভুলে গেছি। নামাজ আবার 5 ওয়াক্ত পড়বো কিনা এটা কমিটমেন্ট করার কেস, এটা পড়তেই হবে, রাইট অর রং? রাইট, পড়তেই হবে। দারুল উলুম দেওবন্দের যিনি প্রিন্সিপাল, ওনারে গিয়ে যদি আপনি জিজ্ঞান যে এই রমজান মাসে আপনি 30টা রোজা রাখবেন কিনা, আমারে কমিটমেন্ট করেন, উনি যদি বলে ইনশাআল্লাহ 100% চেষ্টা করব, তাহলে আপনার কাছে কেমন লাগবে? প্রফেশনাল ব্যক্তি যাদের জীবন, যারা চিন্তা করে ডু অর ডাই অপশনে কাজ করব, তাদের জীবনে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, তারা জীবনে চেষ্টা বলে কোনো শব্দ ইউজ করে না। আমাকে করতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ।
আমি কি বুঝাতে পারছি? হবেই হবে, হতেই হবে। If anybody or anyone can do it, I can do it. আমার অন্য কোনো রাস্তা নাই। কোনদিন কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয়ে, কোনদিন স্কুল থেকে বের হয়ে বাসায় ফোন দিয়ে বলেছেন, এবার তুমি কি বলেছো আম্মু দোয়া করো ইনশাআল্লাহ বাসায় আসার চেষ্টা করব? করেছো? তুমি মেন্টালি মেনেই নিয়েছো আমাকে বাসায় যেতেই হবে, এটা চেষ্টা করা শব্দটা ইউজ করাই বোকামি। কখনো বলেছো এই যে লাঞ্চের টাইম হচ্ছে ইনশাআল্লাহ লাঞ্চ করার চেষ্টা করব? আরে ভাই আমাকে করতেই হবে। প্রেমিকার হাত ধরে অথবা স্ত্রীর হাত ধরে কখনো বলেছেন ভালোবাসা দিবসে চলো আমরা প্রেম করার চেষ্টা করি? এই চেষ্টা করা তোমাদের কাছে ছিল একসময় গৌরবের বিষয়, আজকে আমি এই বিষয়টাকে ভেঙে দিচ্ছি। এরপর থেকে তোমাদের যারাই তোমাদের সামনে এসে চেষ্টা করব বলবে, তোমাদের কাছে একটা সময় এটা মনে হইতো যে না ছেলেটা খুব ভালো বলছে চেষ্টা করব, আজকের পর থেকে এই ছেলেটাকে তোমার ভালো মনে হবে না, মনে হবে ও একটা পাত্তা। ওর মনের ভিতরে সন্দেহ আছে যে এই কাজটা করতেও পারে নাও করতে। এক রাজা তার এক দূতের মাধ্যমে খবর পাইলো যে তার রাজ্য অ্যাটাক হবে। আয়েশা বলল যে মহারাজ আপনার রাজ্যতে অ্যাটাক হবে আগামী 3 দিন পর। পার্শ্ববর্তী রাজা খুব প্রস্তুতি নিচ্ছে, আপনাদের জমি দখল করবে, আপনাদেরকে কারাগারে নিক্ষেপ করবে, আপনার সৈন্যদেরকে হত্যা করবে। এখন রাজা বললেন এটা থেকে বেরোনোর উপায় কি? তখন বললেন আগামী 3 দিন পরে ওনারা আপনাদেরকে অ্যাটাক করবে, আপনি আজকে অ্যাটাক করেন। কিছু কি বোঝা যাচ্ছে? বলতেছে আমি আজকে অ্যাটাক করব মানে? বলতে তারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছে যে আগামী 3 দিন পরে অ্যাটাক করব। আপনি যদি আজকে অ্যাটাক করেন জয়ী হওয়ার সম্ভাবনা 50-50, আগামী 3 দিন পরে আপনার পরাজিত হওয়ার সম্ভাবনা 100%। তখন মহারাজ তার সেনাপতিকে ডেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বললেন এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা পার্শ্ববর্তী রাজ্যের দিকে রওনা হলো। সেই রাজ্যে যাওয়ার জন্য মাঝে একটা নদী পড়ে, যেমন মিয়ানমার যাইতে নাফ নদী পড়ে, রাইট অর রং? यस। তো সেই পার্শ্ববর্তী রাজ্যে যাওয়ার জন্য মাঝে একটা নদী পড়ে এবং সেই নদীর উপর দিয়ে একটা ব্রিজ বানানো অনেক বড়। ওই রাজ্য আর এই রাজ্যের বাণিজ্যিক কার্যক্রম এই একটা ব্রিজের মাধ্যমেই করানো হয়। এই ব্রিজ পার হয়ে যখন রাজা তার সৈন্য সামন্ত নিয়ে অন্য রাজ্যে চলে গেল, পার্শ্ববর্তী রাজ্যে যখন চলে গেল, রাজার নির্দেশে এই ব্রিজটাকে গোলা বারুদ দিয়ে উড়াই দেওয়া হলো। সেনাপতি তো আতঙ্কে পিছন দিকে তাকায় দেখলো যে ব্রিজ উড়াই দেওয়া হয়েছে। সেনাপতি বলতেছে মহারাজ করলেন কি? ব্রিজ যে উড়াই দিলেন, আমরা দিলে যাবো কেমনে? তখন রাজা বললেন এই দেশের মাটিতে পাড়া দিয়েছি ফিরে যাওয়ার জন্য নয়, তাই ফিরে যাওয়ার রাস্তাটাই আমি বন্ধ করে দিই। কারণ আমি জানি তুমি আমার সেনাপতি, তোমার মনের ভিতরে একটা চিন্তাই থাকবে, যদি অবস্থা বেগতিক দেখি ফিরে যাওয়ার রাস্তা তো আছেই, দৌড় দিমু। আমি সেই রাস্তাটাই রাখি নাই। হরিণ যখন দৌড়ায় তার দৌড়ের ধরন আর বাঘ যখন হরিণকে দৌড়ায় তার দৌড়ের ধরন একরকম নয়। বাঘ হচ্ছে একবেলা খাবারের জন্য দৌড়ে, আর হরিণ তার জীবনটাকে বাঁচানোর জন্য দৌড়ে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? হরিণ যদি চিন্তা করে যে আমি একটু চেষ্টা করে দেখি দৌড় দিয়া, তাহলে জীবনে দ্বিতীয়বার চেষ্টা করার সুযোগ সে পাবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, আমরা যারা মুসলিম আমরা যদি এভাবে চিন্তা করি, এই চিন্তা করতে পারবো না। আসলে ওই জায়গায় যাইতে হবে আগে, মনস্তাত্ত্বিক জায়গা থেকে আগে ওই জায়গায় যেতে হবে। আমি যদি ভুল না করি, এখানে অনেক কয়েকজন আছেন, বেশ কয়েকজন হয়তো ওনাদের পড়াশোনাও ইসলামিক লাইনে। আমার ভুল হতে পারে, কারণ আমি আমার জীবনের শুরুটা কওমি মাদ্রাসা দিয়ে শুরু করেছি, কিন্তু শেষটা তো আর কওমি মাদ্রাসা দিয়ে করি নাই, তাই আমার কিন্তু ভুল হতে পারে। তো আমি যতটুকু জানি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে মাঝে মধ্যে উনি কি হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। কথাটা কি সত্য? আপনারা কি এটা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। মানে উনি যখন নামাজে দাঁড়াইতেন মাঝে মধ্যে উনি বেহুশ হয়ে যেতেন। ওনার নামাজ পড়াইতে অনেক সময় লাগতো, মাঝে মধ্যে উনি নামাজে, সব সময় হইতো না, কিন্তু মাঝে মধ্যে যখন ওই চিন্তাটা ভিতরে চলে আসতো উনি বেহুশ হয়ে যেতেন। তখন ওনাকে ওনার অনুসারীরা প্রশ্ন করলো, হুজুর আপনি বেহুশ হয়ে যান নামাজের মধ্যে, আপনার তো শারীরিক কোনো দুর্বলতা নাই, তাহলে আপনি বেহুশ হয়ে যান কেন? তখন বললেন আমি যখন নামাজে দাঁড়াই আমার মনের ভিতরে একটা চিন্তা আসে যে হাসরের ময়দানে যদি কোনো কারণে যদি আমার এই নামাজ আল্লাহর কাছে কবুল না হয়,
আর আমি যদি নামাজের কারণে যদি হাসরের ময়দানে আটকে যাই, আমি যদি কোনো কারণে জাহান্নামী হিসেবে ডিক্লার হয়ে যাই, তাহলে আমি এটা কোনোভাবে সহ্য করতে পারবো না। আমি সহ্য করব কিভাবে? এই চিন্তাটা যখন আমার মাথায় চলে আসে, আমার আর হুঁশ নেই। আমি কি বুঝাইতে পারছি? তো এখন যে সফলতা কাকে বলে জানেন? সফলতার কোনো নির্দিষ্ট গন্তব্য আছে? যে যে জিনিসটাকে অ্যাচিভ করতে চায়, অর্জন করতে চায়, সেটা সময় মতো অর্জন করার নামই হচ্ছে সফলতা, ঠিক না? আবু জাহেল রাসূলকে কষ্ট দিতে পারছে, আবু জাহেল সাকসেস, রাইট অর রং? এখন সাকসেস বলবেন যে না, সাকসেস সব সময় পজিটিভ ওয়েতে হয় না। আবু জাহেল বলবে না, এই ইনশাআল্লাহ এবার সফলভাবে আক্রমণটা সম্পন্ন করছি, মুসলমানদেরকে কি করে ফেলাইছি, বিচার করে ফেলাইছি। ইসরায়েল বলবে না যে না আমরা সফল, আমরা ওদের মিসাইল আটকাইতে পারছি, রাইট অর রং? এখন সফলতাটা হচ্ছে আপনি কি চান, আপনি যেটা চান। এখন এই সফলতাটা ভালোর দিকে হতে পারে, খারাপের দিকেও হতে পারে। আপনি যেটা চান সেটা অর্জন করার নামই হচ্ছে সফলতা। একজন চোর একজন গৃহস্থের ঘরে ঢুকে কোন প্রকারের বাধা বিঘ্নতার সম্মুখীন না হইয়া, নির্বিঘ্নে মাল সামানা সর্বস্ব লুট করে বেরিয়ে আসার নামই তো হচ্ছে সেই চোরের কাছে সফলতা, রাইট অর রং? এখন সফলতার কোনো নির্দিষ্ট কি নাই, গন্তব্য নাই। আপনি যেটা করতে চান সেটা অর্জন করতে পারার নামই হচ্ছে সফলতা। আমার বাজার লিমিটেডকে কেন্দ্র করে অর্থনৈতিক ক্যারিয়ারের জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি, আমরা কি হতে চাই? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা কি হতে চাই? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই, রাইট অর রং? ভাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা শুধু ইনকামের দিকে তাকাই, আমরা শুধু অ্যাচিভমেন্টের দিকে তাকাই, আমরা কখনো কিন্তু স্যাক্রিফাইসের দিকে তাকাই না। আমি যদি চিন্তা করি, আজকে আমরা দেখেন কোরআন এবং হাদিস সাহাবা একরামদের জন্য যেটা ছিল আমাদের জন্য তো সেটাই, নাকি পরিবর্তন হয়েছে? কোন পরিবর্তন আসছে কোরআন হাদিসে? নো। কিন্তু সমস্যাটা হচ্ছে আবু বকরের মতো ঈমান আমাদের নাই, যার কারণে এই কোরআন হাদিস থেকে ওনাদের মতো অ্যাচিভমেন্ট আমাদের করা সম্ভব না। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে আমার বাজার লিমিটেড প্রতিষ্ঠানটা তো আছে, সেখানে সিরাজুল ইসলামের অ্যাচিভমেন্ট, সেখানে আপনার আশরাফুল আমিনের অ্যাচিভমেন্ট, সেখানে সাইফুল্লাহ আল মামুনের অ্যাচিভমেন্ট, আর আপনার অ্যাচিভমেন্ট সেম না কেন? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার অ্যাচিভমেন্ট আর আপনার অ্যাচিভমেন্ট সেম না কেন? তার কারণ হচ্ছে বুঝতে হবে, আমি আমার বাজার লিমিটেডকে যেভাবে নিয়েছি এবং আমি আমার বাজার লিমিটেডে কাজ করার জন্য নিজেকে যেভাবে গড়েছি, আমি আমার বাজার লিমিটেডে কাজ করতে গিয়ে যে ছোটখাটো কষ্ট পাওয়াকে আমি বরণ করে নিয়েছি, যে না পাওয়াগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আপনি ঠিক সেই ট্র্যাকে থাকতে পারছেন না। যার কারণে আমার মতো অ্যাচিভমেন্ট আপনার জীবনে, মদিনায় মক্কায় এখন মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, এসি ব্যবহার করা হয়েছে, স্পেশাল সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা হয়েছে, কোরআন শরীফ নানান ভাষায় নানান কালারে মুদ্রিত হয়েছে, কিন্তু অ্যাচিভমেন্ট নাই। একটা সময় এরকম হাতের লেখা কোরআন শরীফ পড়া আর এই মরুর বুকে শক্ত বালির মধ্যে দাঁড়ায়া মানুষ নামাজ পড়েছে, ওই সময় অ্যাচিভমেন্ট আছে, রাইট অর রং? আমরা যখন আমার বাজারে কাজ শুরু করেছি কিছুই ছিল না। অনেক কিছুকে আপনারা এখন যেগুলোকে অভিযোগ হিসাবে নেন, এর চেয়ে বড় বড় জিনিস আমরা বরণ করে নিয়ে আমার বাজারে কাজ করেছি। আপনারা এখানে এমন কেউ আছেন যে আগামী 2-3 বছর আপনারা যদি আমার বাজার লিমিটেডে কাজ না করেন, তাহলে আপনারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন? এমন কেউ আছেন আগামী 2-3 বছর আমার বাজার লিমিটেডে কাজ না করলে কোনো বড় কোম্পানির সিইও হয়ে যাবেন? এমন কেউ আছেন আগামী 2-3 বছর আমার বাজার লিমিটেডে কাজ না করলে অন্য একটা জায়গা থেকে 1.5-2 লাখ টাকা মাসে ইনকাম করার সুযোগ আছে আপনার? তাহলে আমি তাদেরকে বলবো, এমন কেউ থাইকা থাকলে আপনি ওই জায়গায় সময় দেন। যদিও আমার বাজারে কাজ করাটা অন্যান্য প্রফেশনের সাথে সাংঘর্ষিক না। যদি বলেন ভাই আমার দিন রাত যদি আমি একাকার করে দেই, অন্য এমন একটা কোম্পানি আছে বা একটা সংগঠন আছে বা আমার নিজের একটা এরকম বিজনেস আছে যেখান থেকে আমি মাসে হয়তো আগামী 2-3 বছর পরে 4-5 লাখ টাকা ইনকাম করার সম্ভাবনা আছে, আমি বলবো তাহলে আপনি ওইখানে সময় দেন। ভূতের আবার মরার হয় কিসের? যদিও ইসলামে ভূত বলে কিছু নাই, ধরেন কাল্পনিক ভাবেই আপনি ধরে নেন না। আমার বোন আর আমি একসাথে কার্টুন দেখতেছিলাম, তো একটা সময় আমার বোন আমাকে প্রশ্ন করলো, অনেক আগের কথা, রাতের বেলা যে ভূতেরা যে এইভাবে ঝোপঝাড়ে চলাফেরা করে, ওদের কি কোনো ভয় লাগে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি ওদেরকে বললাম, দেখো ভয়, আমি ওকে বললাম ভয় তৈরি হয় কোনো কিছু হারানোর সম্ভাবনা থেকে, রাইট অর রং? ভয় মানুষের তৈরি হয় কোনটা থেকে? কোনো কিছু হারানোর যখন সম্ভাবনা থাকে। আমরা ভয় পাই আমাদের জীবন বা প্রাণ হারানোর কি আছে সম্ভাবনা?
আমি যখন রাতের বেলা ভার্জার দিয়ে হাঁটি মনে হয় যে আমারে যদি ভূতে ধরে তাইলে আমি কি হারামু? আমার কি হারানোর সুযোগ আছে? কিন্তু ভূতের কি জীবন আছে? ভূত কি ময়রা ভূত হয় না? ধরেন না ভূত আছে, আপনি কল্পনার জগতে যান না, আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে মিলায়েন না, ধরেন ভূত আছে গল্পের স্বার্থে, সাপোজ, তাহলে ভূত কি যে ভূত যারা আবিষ্কার করছে, যারা ভূত এই ক্যারেক্টার বানাইছে, তারা কিভাবে ভূতের প্যাটার্ন সাজাইছে যে মানুষ মরার পরে কেউ কেউ স্বর্গে যায়, বাকিরা ভূত হয়ে যায়। এখন ভূত কি জীবন থাকতে হয় না জীবন চলে যাওয়ার পরে হয়? তো যার কাছে জীবন নাই তার জীবন হারানোর কোনো ভয় আছে? আমি ওরে এটাই বুঝাইলাম যে দেখো আমাদের কাছে জীবন আছে, আর এই জীবনটা চলে যেতে পারে ভূতে ধরলে, এই কারণে আমাদের কি হয়? ভয় হয়। আর ভূতের কাছে জীবন নাই, তাই ভূতের কোনোভাবে জীবন হারানোর কোনো ভয় নাই, যার কারণে ভূতে ভয় পায় না। আমি কি বুঝাইতে পারতেছি? মানে ভূতের তো মরার ভয় থাকার কথা না। কিছুদিন আগে দেখলাম এটা নিয়ে অনেক টিকটক হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। সাংবাদিক এক লোকে ডেকে প্রশ্ন করছে, ব্যবসায়ী লস খাইছে, তার আগে জিজ্ঞাসা আপনি কি পরিমাণ লস খাইছেন? আমার কোনো লস হয় না, আমার জীবনটাই লস। এত কষ্ট পাইছে সে মাথা উঠায় না, এইভাবে মাথা নিচে দিয়ে রাখছে। অনেক মানে ফুটপাতের ব্যবসায়ী, হ্যাঁ, হয়তো লকডাউনের কি ইস্যু করে বা অনেক কিছু হইতে পারে, তো সে মাথা নিচে দিয়ে হাঁটুর মধ্যে বসে হাঁটুর মধ্যে মাথা দিয়ে রাখছে। তখন সাংবাদিক এসে বলতেছে ভাই আপনার আসলে কি পরিমাণ লস হয়েছে? তখন এইভাবে মাথা না উঠে হাত উঠে আমার কোনো লস হয় না, আমার জীবনটাই লস। জানতো ভাই, ঠিক আছে? এখন তার তো কোনো লস হয় নাই, সে বলতেছে যে জায়গায় আমার জীবনটাই লস, আমার আবার নতুন করে লসের কি আছে? খুব কষ্টে বলছে। আমি বলতে চাই এখানে একটা মানুষ পাইলাম না যার বাসায় দামি এসি লাগানো আছে, এখানে একটা মানুষ পাইলাম না যার দামি গাড়ি আছে চলাফেরা করার জন্য। আপনারা কি হারানোর ভয়ে আমার বাজার লিমিটেড থেকে দূরে থাকেন? আই ডোন্ট নো। কি হারাইবেন? কি হারানোর আছে? মাইনাসে মাইনাসে একত্রিত হলে কি হয়? প্লাস। আপনারও কিছু নাই, আমারও কিছু নাই, চলেন একত্রিত হয়ে যায়, ইনশাআল্লাহ জয় হলে একসাথে হব। জয় হলে একসাথে হব। আমরা কোনো কাজ শুরু করার আগেই চিন্তা করি এই কাজ করে কত টাকা কামানো যায়। আশ্চর্য ব্যাপার। অন্তত একটা কাজ করা হচ্ছে প্রথম সিদ্ধান্ত, যে আমি একটা কাজ করব। ইনকামের জায়গা থাকলে তো ইনকাম আসবেই, রাইট? ইনকামের জায়গা থেকে থাকলে তো ইনকাম আসবেই, কিন্তু আমাকে কাজের অবদান রাখতে হবে যে ভাই আমি এই কাজটায় পারফেক্ট। এখানে বসা এই যে ব্যক্তিগুলো আমরা বসা আছি, আমরা যে বড় বড় গলায় বলি যে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে এটা কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। আপনারে দিয়া বিশ্বের বুকে মাথা উঁচু কইরা ভালো করে বসুন্ধরা ছেড়ে দিলেই তো পরে দেখবেন যে আপনি ঠিকানা খুঁজে পান না, সব ইংরেজি দিয়ে লেখা, আপনি ইংরেজি পারেন না, রাইট? যাদের একটা মেসেজ পড়তে গুগল ট্রান্সলেটর সহযোগিতা নিতে হয়, এগুলো নাকি আন্তর্জাতিকভাবে এই দেশকে, ভাই আমি অপমান করছি না, আপনি আমি আমরা বাঙালি আমরা সবাই এক। আত্মসমালোচনা করছি, আত্মসমালোচনা করা ভালো, নিজের সমালোচনা করা, রাইট? আপনার বয়সী একজন ইউরোপ আমেরিকার আপনার বয়সী একটা ছেলে মেয়ের সাথে দাঁড় করাই দিলে কয় মিনিট কথা বলতে পারবেন? আপনি আমার বাজারে অ্যাম্বাসেডর হইতে আসছেন, আমি আমার বাজারে অ্যাম্বাসেডর হতে চাই। আমার কাছে খুব টাফ মনে হয়, অনেক কঠিন, কিন্তু ইনশাআল্লাহ করে দেখাবো, রাইট? বাট আপনার কাছে অনেক ইজি মনে হয়। আমার ছোট্ট আমার বোনের মেয়ে, আমার বাগনি, পেয়ারা গাছে যখন তাকে ঝুলাইছি, একটু একটু হাঁটতে পারে, পাকটা পাকটা কথা বলতে পারে এমন বয়সে, তাকে যখন পেয়ারা গাছে আমি ওকে ধরে ঝুলাইছি, ও হাতে আর পায়ে পেয়ারা ডালা কাউরি দিয়ে ধরছে, বুঝছেন তো? ধরে বলতেছে মামা আমারে ছাইলা দাও, আমি গাছে উঠতে পারি। এখন ও যে ছাইলা দাও কান্নাকাটি করতেছে, ওরে আমি ছাইলা দিতাম। এখন ছাইলা দিলে কি হইব? ওর গায়ের ওজন আর হাতের শক্তির সম্বন্ধে ওর কোনো ধারণা আছে ভাই? ছাইলা দিলে কি হবে? মনে চাইছে ছাইরা একটু দিয়া দেখাই, তারপরও ছাইরা দিই না। যে এত ছাইরা দাও, আমি কইরালাম এই কইরালাম, আমি গাছে উঠতে যাবো, আমি তো জানি যে গাছের উচ্চতা কতটুকু, তোমার হাতে শক্তি কতটুকু, আর তোমার গায়ের ওজন কতটুকু, সে জানে না। এই কারণে বারবার ধইরা ধইরা না বুঝাই যে এই জাতীয় জোর দিয়া গাছে ওঠা যায় না রে ভাই, আরেকটু তৈরি হও।
আরেকটু তৈরি হয়, এখনই ইনকাম আসবে না, এখনই ইনকাম আসবে না। ইনশাআল্লাহ যোগ্য হতে পারলে এমন ইনকাম আসবে যেটা তুইলা নেওয়ার ক্ষমতা থাকবে না এখানে। আমরা আমাদের যোগ্যতা দক্ষতার দিকে নজর দেই কম, আমরা আমাদের অ্যাচিভমেন্টের দিকে নজর দেই বেশি। খুব খারাপ লাগতেছে। আমি অল্প বয়সে অনেক বেশি চিন্তা করে বলেছি। অনেকে আমার নিয়ে টেনশন করে যে মাথার চুল খালি হয়ে যায় কিনা সামনে। আপনার বয়সী ইউরোপ আমেরিকার ছেলে মেয়ের সাথে দাঁড় করাই দিলে আপনি কত মিনিট কথা বলতে পারবেন? জাতিগতভাবে আমরা বাঙালি, আমরা অনেক বেশি ইমোশনাল। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বাংলাদেশের পতাকা মাটির মধ্যে বিছায়া সেটার উপর দাঁড়ায় কয়েকজন নামাজ পড়তেছে। কমেন্টে গিয়ে দেখলাম সমালোচনার ঝড়। কি সমালোচনা? যে দেশদ্রোহীরা জাতীয় পতাকার মধ্যে পাড়া দিয়ে দাঁড়াইছে। ও আবেগ দেখছেন কোন বিষয়? এবং সবাই মানে জাতীয় পতাকা মাটির মধ্যে বিছায় সেটার মধ্যে সে নামাজ পড়েছে। আমরা কিন্তু অল্টারনেটিভ থিংকিং প্রসেসে কেউ ভাবতে পারি না, ভাই জায়নামাজ আপনার কাছে পবিত্র না অপবিত্র? জায়নামাজ আপনার কাছে পবিত্র না অপবিত্র? সে তার দেশের জাতীয় পতাকাকে জায়নামাজের সাথে তুলনা করেছে। আপনি সেভাবে চিন্তা করতে পারেন না কেন? আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? আমাদের দেশের জাতীয় পতাকা মানুষ বেশি মূল্যায়ন করে না আমেরিকার জাতীয় পতাকাকে বেশি মূল্যায়ন করে। বাস্তবতা কি? আমেরিকা। এটা কোনো ব্যাপার না যে আপনার সম্বন্ধে আপনার কি ধারণা, এটাই ব্যাপার যে আপনার সম্বন্ধে অন্যের কি ধারণা। বলেন আমাদের জাতীয় পতাকা সম্বন্ধে আমাদের কি ধারণা, এটা ফ্যাক্ট না। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, আমাদের দেশের জাতীয় পতাকার মান বেশি উপরে নাকি আমেরিকার জাতীয় পতাকার মান বেশি উপরে? আমেরিকার জাতীয় পতাকার মান আন্তর্জাতিকভাবে বেশি উপরে, আমার জাতীয় পতাকার মান আমার কাছে আমেরিকার চেয়ে অনেক বেশি উপরে। সেটা ভিন্ন ফ্যাক্ট। আমি কি বুঝাইতে পারতেছি? কিন্তু আমি এমন আমেরিকান দেখেছি যার জুতার মধ্যে জাতীয় পতাকা ডিজাইন করা। আপনি দেখেন নাই? আন্ডারওয়্যারের মধ্যে জাতীয় পতাকা। আন্ডারওয়্যার পরছে একটা, আন্ডারওয়্যার ছিলেন তো নাকি বাংলায় কমু? আন্ডারওয়্যারের মধ্যে আমেরিকার ইউএসএ ফ্ল্যাগ। দেখেন নাই আপনি? আমরা শুধু ইমোশনালি যে কোনো জিনিসকে ভাবি, লজিক্যালি ভাবি না। একটা কথা মাথায় রাখবেন, পতাকা নাসায় আছে না পাছায় আছে ডাজন্ট ম্যাটার। এই পতাকার মান কতটা উঁচু করতে পারছি সেটাই হচ্ছে ম্যাটার। একটা জিনিস মাথায় রাখেন, আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি না? আমরা গান গাই না, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম ওই খোদার একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। মূল্য দেয় না? তো মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া চলেন না গেলে পারানকে মাতৃভূমির মধ্যে। এখান থেকে সব বেরোবেন ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে। এত পবিত্র মাটি পাড়ায় তো নষ্ট করতেছেন। রাইট অর রং? আমরা আসলে আমাদের ভাবনার জায়গাগুলোতে জং ধরায় ফলাইছি, এই হচ্ছে সমস্যা। তো আমাদের যদি ভাবনার মধ্যে এত সমস্যা থাকে তাহলে আমার বাজার নিয়ে উল্টা পাল্টা ভাববো, এটাই তো স্বাভাবিক। রাইট? আমাদের ভাবনার জায়গাটা আগে ঠিক করতে হবে। ক্ল্যারিটি ইজ আ পাওয়ার। কোন বিষয়ে আপনি ক্লিয়ার ধারণা না রাখলে সেই বিষয়ে ফতোয়া দিতে যাবেন না, সমস্যা আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আপনার দ্বারা তেমন ভালো কিছুই হবে। তো যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম যে কোন বিষয় সম্বন্ধে ডাউট থাকলে সে বলবে চেষ্টা করে দেখি। রাইট? গবেষকগণ বলেছেন যদি কোনো জায়গায় 1% সফলতার সম্ভাবনা থাকে সেখানে 100% এফোর্ট দাও। কোথাও যদি 1% সফলতার সম্ভাবনা থাকে, এই যে আমরা এখানে ব্যক্তিগুলো বসে আছি, আমার বাজার লিমিটেড যেই ধরনের অ্যাম্বাসেডর প্রত্যাশা করে আমাদের মধ্যে সেই ধরনের ক্যারেক্টার ডেভেলপ করতে পেরেছি আমরা? অ্যাম্বাসেডর মানে বুঝেন আপনি? আমার বাজার লিমিটেড আন্তর্জাতিক বিজনেস করতে চায়, সারা পৃথিবীব্যাপী মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যকে কি করতে চায়? সহজলভ্য করার মাধ্যমে তার অর্থনৈতিক ক্যারিয়ার গঠন করতে চায় সারা বিশ্বব্যাপী। তো সেই বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করা একটা কোম্পানির আপনি হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনার অবস্থাটা কি হওয়া উচিত বলেন তো? একটু জাপানিদের লাইফস্টাইল ফলো করে দেখেন, বোঝা যাবে ওরা কেন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ছিল এই পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি।
ইতিহাস কতটুকু জানেন জানি না, জাপানিরা কিন্তু সবচেয়ে উগ্র জাতি ছিল এবং অনেক বেশি মানুষ হত্যা করেছে কিন্তু জাপানিরা। এবং চায়নাদেরকে কচু কাটার মতো কাটছে জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই জাপানে আমেরিকা পরবর্তীতে 2টা পারমাণবিক বোমা মাইরা ওদেরকে থামাইতে হয়েছে। এবং এই পারমাণবিক বোমা মারার পরে কিন্তু যুদ্ধ কি হয়েছে, আস্তে আস্তে মীমাংসার দিকে আসছে। এই পারমাণবিক বোমাকে অনেকে যুদ্ধ মানে অব্যাহতি বা যুদ্ধ থামানোর আক্রমণও বলা হয়। তারপরেও এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। সেই জাপান আজকে এই পৃথিবীতে সবচেয়ে শান্ত জাতি। জাপানিরা একমাত্র জাতি যাদের পাসপোর্ট এই ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী, তাদের কোনো ভিসা লাগে না পৃথিবীর কোথাও যাইতে। আপনি জানেন আপনার জন্য এখান থেকে 5 ঘন্টা যাইতে যেরকম সিস্টেম, জাপানিদেরকে আমেরিকা বা বিশ্বের যে কোনো দেশে যাইতে এরকম সিস্টেম। তারা যাবে, বিমানের টিকিট কাটবে, চলে যাবে, তাদের কোনো ভিসার প্রয়োজন নাই। তারা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে। আমরা আমাদেরকে যখন আমাদের মেধা বুদ্ধি, আমাদের শিষ্টাচার, আমাদের শৃঙ্খলা, আমাদের কাজের, আমাদের পরিশ্রম করার মানসিকতা দিয়ে আমরা যখন আমাদেরকে এই অনন্য পর্যায়ে পৌঁছাতে পারবো, শুধুমাত্র আমি না, গোটা আমার বাজার লিমিটেড গোটা পৃথিবীর মধ্যে নাম্বার 1 কোম্পানিতে রূপান্তরিত হবে। আমি আমার ডেভেলপমেন্টের দিকে ভাবি না। এখানে বসা এমন কোন মানুষ আছেন, এমন একজন ব্যক্তি আমাকে বলেন, পত্রিকায় ধরেন একটা অ্যাড আসলো, কিসের অ্যাড আসলো, জবের। সেখানে বলা আছে মাসিক স্যালারি 15 লাখ টাকা। কত? ইন্টারভিউ দিয়ে আপনাকে সেই চাকরিটা নিতে হবে। ইন্টারভিউ যদি যোগ্য মনে হয় তাহলে আপনাকে সেই চাকরিটা দেয়া হবে খুবই বড় একটা কর্পোরেট জায়গায়, ধরেন বাংলাদেশে গুগলের দায়িত্ব বা এই ধরনের কোনো কিছু হতে পারে। এখানে বসা কে কে ইন্টারভিউ দিতে যাবেন একটু সত্যি কথা বলে হাত তোলেন তো। মাসিক বেতন 15 লাখ আপনি পত্রিকার মধ্যে দেখলেন, কে কে ইন্টারভিউটা দিতে যাবেন একটু হাত তোলেন। আমি বের করি অ্যাম্বাসেডর গুলো আজকে এখান থেকে। কে যাবেন? আমি কসম করে বলতে পারি এখানে বসা একজনও যাবেন না ইন্টারভিউ দিতে। আমি নিজেই যাব। যাবেন কেন বলেন তো? আপনি মাইনে নিছেন 15,000 দিবনি, আমার এই চিন্তায় মরতাছি। 15 লাখ এটা আমার জন্য না, এগুলো অন্য লোকজন, রাইট? কিন্তু অ্যাম্বাসেডর হইলে ইনকাম কত জানেন আপনি? আপনি জানেন অ্যাম্বাসেডর হইলে ইনকাম কত? একজন ব্যক্তি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার দ্বারা কোটি কোটি টাকা মাসে শুধু ট্রেনিং করা ইনকাম করা সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি? ধরেন আমি একটা স্বাভাবিক হিসাব দিই, আপনি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনার 50 লাখ টাকা ইনকাম, কথার কথা কত? 50 লাখ। আপনার মাসিক ইনকাম কত লাখ? 50 লাখ। কত? আপনার কি ওই জিনিসটা অ্যাচিভমেন্ট করার যোগ্যতা এখন আছে? তাহলে আমাদের যোগ্যতা বাড়ানোর পিছনে সময় দেওয়া উচিত কিনা? সময় দেওয়া উচিত কিনা? 2টা বছর আপনাকে জ্বলতে হবে, পড়তে হবে, কাজ করতে হবে। আপনার 2 ইয়ার্স দেখবেন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অ্যাচিভমেন্টের। মাত্র কি তৈরি হয়েছে? জাস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অ্যাচিভমেন্টের। 2টা বছর কঠোর পরিশ্রম করার পর আমার সামনে এসে আপনি বলেন, ভাই আমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট আসে নাই, আমার নিজের অ্যাচিভমেন্ট আপনাকে দিয়ে দেব। ইজ ইট ক্লিয়ার? 2 মিনিট একটু বিরতি নিব, আমার একটু প্রবলেম হচ্ছে, একটু অসুবিধা। কথা কি সামনের দিকে নিয়ে যাব না শেষ করে দেব? আচ্ছা, জানি অনেক গরম। এই গরমে বসে বসে একটু গরমটাকে অনুভব করেন, ফিল করেন। গরমের কিছু উপকারিতা আছে, সেটা হচ্ছে আমরা যখন ঘামি আমাদের লোমকূপের ভেতর দিয়ে আমাদের শরীরে যে বিষাক্ত টক্সিন গুলো আছে সেগুলো ঘামের মাধ্যমে বের হয়। হ্যাঁ, ঘামার কিন্তু একটা উপকারিতা আছে। আজকে ঘেমে ঘেমে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে যে গরমটাকে অনুভব করবো যে না আসলে গরম, এটা তো খুব খারাপ জিনিস দেখা যাচ্ছে, সহ্য করা যায় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাজারে এসও পদবিটা অর্জন করার পরে আমি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমার রুমটাকে এসি করবো। বুঝতে পারে না? আমার প্রথম টপ প্রেসিং এর টাকা ইনশাআল্লাহ আমি আমার রুমটাকে সাজাবো এবং সেখানে এসি করে নিব। অনেকে বলবে ভাই আমার রুমে তো টিনের চালা, ছাদ নাই,
তাহলে আমি এসি করব কিভাবে? সিলিং করে নেবেন, সমস্যা নাই। একটা মোটামুটি রুম সিলিং করতে এত বেশি টাকা লাগে না, একটা টপ মেসিং হইলে এসি সহ পুরো সেটআপ আমি করে দিব, সমস্যা নাই। আমার শরণাপন্ন হয়ে আমি করে দিব, ঠিক আছে? এটা কোনো বিষয় না, সিলিং করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এটা আমরা চেয়ে আনতে হয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা চেয়েছেন, তাই আমাদেরকে জীবন দিয়েছেন, রাইট? জীবন তো পশু পাখিরও আছে, আছে না? মানুষের আর পশু পাখির জীবনের সাথে পার্থক্য কি জানেন? মানুষ তার জীবনটাকে চয়েসের ভিত্তিতে সাজায়। আমি কি চাই, আমি কিভাবে চলতে চাই, আমি সেভাবেই চলবো। এই চয়েসটুকু করার স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই? যার কারণে আমাদের লাইফ আছে, যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে স্টাইল। আর এই স্টাইলটা যোগ করতে গিয়েই হচ্ছে দুনিয়াতে আমার কর্ম, রাইট অর রং? আমরা কি সঠিক লাইফ স্টাইল ডেভেলপ করতে চাই? আমার বাজার লিমিটেডে যখন প্রথম কাজ করি, আমার মনে হয় সেই কথাগুলো বলা উচিত আপনাদের সাথে। আমি যখন প্রথম আমার বাজার শুরু করি, সাহেবপ্রতাপে আমাদের মুদির দোকান, আমি বাবার বড় ছেলে হিসেবে সেই মুদির দোকানে বসি। সেখানে বসে যখন এই মার্কেটিং এর প্ল্যানটা আমার কাছে যায়, আমার কাছে মনে হয়, আমি যখন এই প্ল্যানটা নিয়ে চিন্তা করি, আমার কাছে মনে হয় 50 তলা বিল্ডিং ওঠার জন্য রাস্তা আছে দুইটা, একটা হচ্ছে লিফট আর একটা হচ্ছে সিঁড়ি। আমি যদি সিঁড়ি দিয়ে 50 তলা উঠি, আমার সময় লাগবে বেশি, পরিশ্রম হবে বেশি। আর আমি যদি লিফটে 50 তলা ওঠার জন্য সঠিক রাস্তায় গিয়ে লাইন ধরি, তাহলে আমার সময় লাগবে কম এবং পরিশ্রম লাগবে কম। আমি চিন্তা করে দেখলাম, আমার বাজার লিমিটেড হচ্ছে আমার জন্য লিফট, আর আমার দোকান হচ্ছে আমার জন্য সিঁড়ি। আমি সাথে সাথে ওই দোকান একেবারে ছেড়ে দিয়ে, আমার বাবা সেখানে নিজে ওই দোকানটা সামলাতেন, আমি চলে আসছি আমার বাজার। তবে সমস্যাটা হচ্ছে এরকম, বাবা আলটিমেটাম দিয়ে দিলেন। গল্প অনেক মজার, ভালো লাগবে আশা করি সামনের দিকে গেলে। আমাকে আলটিমেটাম দিলেন, আমার বাজার করা যাবে না। আমি আমার বাবাকে বললাম, সিরিয়াল অনুযায়ী যদি হায়াত পাই, তাহলে আপনি কি সারা জীবন আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন? উনি বললেন না। তো ঠিক আছে, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, কেউ না কেউ যদি আমার বাজার লিমিটেড থেকে সফল হয়, তাহলে আমার মনের মধ্যে একটা অনুভূতি কাজ করবে যে আমার বাবার জন্য আমি এত ভালো একটা সুযোগ আমাকে হাতছাড়া করতে হয়েছে, রাইট? আমাকে 2টা বছরের জন্য সময় দেন, আমি ছেলে হিসেবে আপনার কাছে চাই দিতেছি। এমন কোনো আকাম কুকাম তো জীবনে করি নাই যে আমার উপর ভরসা করা যাবে না। 2টা বছরের জন্য সময় দেন আমাকে। আফটার 2 ইয়ার্স আমি আমার বাজার থেকে ব্যর্থ হয়ে আসি, আমি কোনো প্রমাণ দিতে চাই না যে আমার বাজারে আমি সফল হব। আমি ব্যর্থ হয়েই আসি। আমি ব্যর্থ হয়ে আসলে আমার মাথাটা নত থাকবে এবং আমার মনের ভিতরে একটা অনুভূতি তৈরি হবে, মাই ফাদার ওয়াজ রাইট, আমার বাবাই সঠিক ছিল। এবং জীবনে যতদিন বেঁচে থাকবেন, আমি কথা দিচ্ছি, আপনার কথার বাইরে গিয়ে কোনো কাজ করবো না ইনশাআল্লাহ। আমার বাবা বললেন, ওকে যাও, আমাকে পরিশ্রম করতে হবে, একা দোকান চালাইতে হবে, তোমাকে আমি সুযোগ দিলাম, যাও। কিন্তু যে হাত খরচ তুমি পাইতা, এই হাত খরচ তুমি আর পাইবা না। শুধু 3 বেলা খাওয়ার অনুমতি আছে বাসায়। আমি মনে মনে চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, সামথিং ইজ বেটার দেন। আমার যে বলে নাই যে আমার বাড়িতে গিয়ে এবার আমার বাজার না, যত বাজার আছে তুমি করো, এটা আমার কপাল। আমি চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছে, হুজুর নামাজ পড়তে পারি এক শর্তে, মদ খাওয়া ছাড়তে পারবো না, সারা লাগবে না, মদের বোতল নিয়ে সমস্যা নাই। ঠুকো না আগে, ভূগোলতলায় মদের বোতল নিয়ে এরপরে নামাজ পড়ছে, এমন ইতিহাস ইসলামে আছে। আস্তে 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 মানুষ সবকিছু ছাড়ে নাই। আমি চিন্তা করলাম, ওকে, সমস্যা নাই। বাবা যখন বলছে 3 বেলা খাওয়ার অনুমতি আছে, আমার আর কোনো টেনশন নাই। আমার হাতে অ্যাপল আইফোন ছিল, সেই অ্যাপল আইফোনটা বিক্রি করে একটা মোবাইল কিনছি, বিগ ব্যাটারির মাইসেল। একবার চার্জ দিলে চাঁদের দেশ থেকে ঘুরে আসা যায়, এটা তাদের বিজ্ঞাপন হয়েছিল। তাই দ্বিতীয়বার চার্জ দিতে গিয়ে ভুলে গেছি, চার্জার কই রাখছি। এত মানে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আমার একটা গিটার ছিল, অ্যাকোস্টিক গিটার, আমি গিটারটা বিক্রি করে দেই। প্রিপারেশনটা বুঝাচ্ছি আপনাদের। আমি গিটারটা বিক্রি করে, আমার আইফোনটা বিক্রি করে, যখন বাটন মোবাইল নিলাম, টর্চ লাইট জ্বালাই, বন্ধু বান্ধবের নজরে আমার কি মাথা ঠিক আছে না পুরাটাই গেছে? আমার মাথার চুলে হালকা একটা ব্রাউন কালার ছিল, হালকা একটা ব্রাউন কালার ছিল। শার্ট ছিল, বুকের বোতাম খুলে রেখে চলতাম।
এরপরে আপনার ওই যে ম্যাগনেট রিং লাগাইতাম কানে, হাতের মধ্যে হচ্ছে আপনার কখনো তামার কখনো স্টিলের বালা। বিশ্বাস হয়? ফ্যাশনের জন্য। আর ওই যে টিটনদার কাছে গিটার শিখতাম, অনেকে মনে হয় চিনেন, ইন্ডেক্সে। জগৎটা ছিল ওইদিকে, ভদ্র ছেলে ছিলাম, অভদ্র না। বিষয়টা বলছেন, মানে ছেলে অভদ্র ছিলাম না, কিন্তু আমার গেটআপ সেটআপটা ছিল এরকম। হাতে একটা আইফোন থাকলে আর গিটার টিটার লইয়া মনে করেন ওই যে বাপের হোটেলে খাইয়া আর পরে ফ্রিজের মধ্যে বসে বসে বন্ধু বান্ধব নিয়ে গান করতে পারলে আর কি লাগে না? একটা কথা আছে, তুমি চেঞ্জ হয়ে যাও, তুমি পরিবর্তন হয়ে যাও, নচেত সময় যদি তোমাকে পরিবর্তন করে সেটা তোমার জন্য ভয়াবহ আকার ধারণ করে। আমি কি বুঝাইতে পারছি? সময় থাকতে তুমি কি হয়ে যাও? চেঞ্জ হয়ে যাও। তোমাকে চেঞ্জ হতেই হবে, তুমি চেঞ্জ হয়ে যাও, নচেত সময় যদি তোমাকে চেঞ্জ করে, তোমাকে পরিবর্তন করে, সেটা তোমার জন্য অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমি চিন্তা করলাম আমাকে চেঞ্জ হয়ে যাইতে হবে, সময় আমাকে চেঞ্জ করার আগে। যে বাবার উপর ভরসা করে চলতেছিলাম, আমার বাবা মানুষ মাত্রই মরণশীল, বেঁচে আছি এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়, মরে যাবো এটাই স্বাভাবিক, মৃত্যুর চাইতে সত্য এই পৃথিবীতে আর কোনো কিছু নাই, রাইট? আমরা মানুষ মরে গেলে আশ্চর্য হই, ঠিক না? আরে ভাই, দুনিয়াতে বাইচা থাকার অধিকার যদি থাকতো কোনো ব্যক্তির, সেটা হচ্ছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে না বানাইলে বিশ্ব জগতের কোনো কিছুই বানাইতো না। উনি যেহেতু চলে যেতে হয়েছে, তাহলে চলে যাব এটাই স্বাভাবিক, রাইট? কিন্তু আমরা মানুষ মরে গেলে আশ্চর্য হই। প্রতিদিন ঘুম থেকে ওইটা অবাক হবেন, আশ্চর্যের বিষয় বাইচা আছি, রাইট? ভোরবেলা ফজরের নামাজের আগে কত মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একটি শোক সংবাদ, আমার নামে হয় নাই, আলহামদুলিল্লাহ। এই কারণে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেই ঘুমের দোয়াটা কি করতে হয়? ক্লিয়ার? আমি জানি রে ভাই, অনেক কষ্ট হইতেছে আপনাদের, গরমের মধ্যে বসে শুনতেছেন। ইনশাআল্লাহ সামনে এই নরসিংদীতে এমন অফিস হবে, এমন অফিস হবে, যে অফিস দেখার জন্য আর অফিসের ছবি তোলার জন্য বহিরাগতরা অফিসের আশেপাশে ঘোরাঘুরি করবে। আমাদের অফিস, আমাদের ব্যবসায়িক এরিয়ার অফিস, আমার প্ল্যানিং আছে, আল্লাহ তাআলা যদি আমাকে সেই সময়টা দেয়, অফিস এমন হবে যে আমাদের অফিস হয়ে যাবে ছোটখাটো একটা মানে পর্যটন কেন্দ্রের মতো। এমন এরিয়া হবে যেমন মানুষ ফেসবুকের হেডকোয়ার্টার দেখতে যায়, ঘুরতে যায়। আমি কি বুঝাইতে পারছি? এই যে এখানে বসা মানুষ, একটা জিনিস চিন্তা করেন তো, গতকালকে কথা বলতেছিলাম সিরাজের সাথে, দেখো আমরা যদি 70 জন মানুষ একত্রিত হই আর 5 লাখ করে টাকা দেই, 5 লাখ টাকা কি বড় কিছু? 5 লাখ করে টাকা দেই, তাহলে 5 লাখ ইনটু 70 কত হয়? 3.5 কোটি। কত? 3.5 কোটি। 3.5 কোটি টাকা দিয়ে এই নরসিংদীতে হাইফাই রেস্টুরেন্ট করা যায় কি যায় না? আপনারা তো একতাই বল শুধু পড়ছেন, কিন্তু এখনো ফিল করেন নাই যে একতাতে কত বড় বল। আপনারা সবাই যখন আমার বাজার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন, আর সবাইকে যদি বলি যে এত কিছু না, শুধু 1 কোটি টাকা করে বিনিয়োগ করবেন 100 জন ব্যক্তি, কত টাকা হয়? 100 কোটি টাকা। ব্যবসা দাঁড় করানো যাবে কি যাবে না? আমরা উৎপাদনে যেতে পারবো কি পারবো না? আমরা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারবো কি পারবো না? আমার বাজার ম্যানুফ্যাকচারার নয়, আমার বাজার হচ্ছে মার্কেটার। আমার বাজারের এই বিশাল বিশ্বব্যাপী মার্কেটে আমার ব্র্যান্ড চালাইতে পারবো কি পারবো না? আগামী দিনে আমরা বিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আমরা আগে কাস্টমার বানাইতেছি, আগে খানে